নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষা 2026-এর প্র্যাকটিস সেট নাম্বার 5 নিয়ে। জিকে ক্লাস নিয়ে আলোচনা হচ্ছে। এর আগে অলরেডি 4টে সেট নিয়ে আলোচনা হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে আমরা গুরুত্বপূর্ণ তথ্য প্রতিটি ক্লাসে রেখেছি, সেই রকম আজকের ক্লাসও থাকবে। তোমরা যারা নতুন রয়েছো অবশ্যই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা ইউটিউবে দেখছো এবং যারা ফেসবুকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে রাখবে। এছাড়া টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে, কারণ এখানে গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। ডাউনলোড করবে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন অল ইন্ডিয়া র্যাঙ্কার্স প্লে স্টোর থেকে। এখানে কিন্তু তোমরা তোমাদের যে ফ্রি পিডিএফ, ক্লাসের যে পিডিএফ উইথ সলিউশন তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। তোমরা সকলে লাইক এবং শেয়ারটা করে নিও, ঠিক আছে? চলো, প্রথম প্রশ্ন রয়েছে, বিক্রমশিলা মহাবিহার এটি কে প্রতিষ্ঠা করেছিলেন? 4টে করে অপশান রয়েছে, অ্যান্সার করার চেষ্টা করবে তোমরা। ভিডিওটা পজ করে আমি ডাইরেক্ট অ্যান্সারে চলে যাব। বিক্রমশিলা মহাবিহার এটি প্রতিষ্ঠিত করেছিলেন ধর্মপাল। অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবার আমরা দেখে নেব এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তোমাদের তথ্য। যেমন পাল বংশ, এই পাল বংশটি প্রতিষ্ঠা করেছিলেন কে? গোপাল। 750 খ্রিস্টাব্দে তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি গৌড়ের প্রথম নির্বাচিত রাজা ছিলেন। পাল বংশের শ্রেষ্ঠ রাজা যদি কথা বলা হয় তাহলে ধর্মপাল আমাদের সঠিক উত্তর হবে, এবং তিনি কিন্তু বিক্রমশিলা ছাড়াও সোমপুরী মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ সোমপুরী মহাবিহার এবং বিক্রমশিলা এই দুটোই কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন কে? ধর্মপাল, যিনি কিন্তু পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। ঠিক আছে, তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। আর এর প্রতিষ্ঠা কে ছিলেন? না, গোপাল। এই ধরনের সহজ প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, খুব একটা কঠিন কোশ্চেন কিন্তু তোমাদের হবে না। এখান থেকে আরেকটা প্রশ্ন কিন্তু চলে আসে, সেটা হচ্ছে নালন্দা ইউনিভার্সিটি। এই নালন্দা ইউনিভার্সিটি যেটা প্রতিষ্ঠা করেছিলেন কে? না, প্রথম কুমারগুপ্ত। গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্ত তিনি কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিলেন, এবং এটিকে ধ্বংস কে করেছিলেন এটাও পরীক্ষায় আসে, সেটা হচ্ছে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি। ইনি কিন্তু নালন্দা ইউনিভার্সিটি সেটা কিন্তু ধ্বংস করে দিয়েছিলেন, সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে। আর এর আগের যে দুটো বললাম, ধর্মপাল প্রতিষ্ঠিত করেছিল বিক্রমশিলা এবং সোমপুরী। এই প্রতিটি কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন রয়েছে। আর গুপ্ত সম্রাট থেকে আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে কি? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত কিন্তু তিনি ছিলেন কি? ভারতের নেপোলিয়ান নামে পরিচিত ছিলেন। তাকে বলা হতো কবিরাজ, কবিরাজ উপাধি ছিল তার। ঠিক আছে, সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ান। ভিনসেন্ট স্মিথ তিনি কিন্তু বলেছেন সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান। এছাড়া আরেকজন রয়েছে, সেটা হচ্ছে স্কন্দগুপ্ত। এই স্কন্দগুপ্ত কিন্তু ভারতে হুন আক্রমণকে প্রতিহত করেছিল, এই জন্য কিন্তু স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী রাজা বলা হয়। তো এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ এগুলোই কিন্তু আমাদের পরীক্ষায় বারবার কিন্তু চলে আসে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের কোন রাজ্যে কয়না বাঁধ অবস্থান করছে? তো কয়না এটি কিন্তু বাঁধের জন্য বিখ্যাত রয়েছে, যেটা অবস্থান করছে ভারতের মহারাষ্ট্র রাজ্যে। এরপর আমরা দেখব এই কয়না বাঁধ সম্পর্কে। এই যে কয়না বাঁধ রয়েছে, যেটা ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থান করছে, এবং এটি মহারাষ্ট্রের বৃহত্তম বাঁধগুলির মধ্যে একটি অন্যতম রয়েছে। এছাড়া রয়েছে হীরাকুদ বাঁধ, এটি কিন্তু ওড়িশার মহানদীর উপর অবস্থান করছে, যেটা হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ। পরীক্ষায় যদি বলা হয় ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি, সেটা হচ্ছে হীরাকুদ বাঁধ, যেটি ওড়িশার মহানদীর উপর অবস্থান করছে। পরবর্তী রয়েছে তেহরি বাঁধ বা তেহরি ড্যাম, যেটা কিন্তু ভারতের উত্তরাখণ্ড রাজ্যের ভাগীরথী নদীর ওপর অবস্থান করছে, এবং এটি হচ্ছে ভারতের সর্বোচ্চ বাঁধ। অর্থাৎ ভারতের হায়েস্ট ড্যামের যদি কথা বলা হয়, সেটা হচ্ছে তেহরির বাঁধ, যেটা উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর ওপর অবস্থান করছে। এবং ভারতের যে বৃহত্তম বাঁধ বলতে পারো বা ভাগড়া যেটা রয়েছে না, এটা হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের সীমান্তে অবস্থান করছে, এবং শতদ্রু নদীর ওপর অবস্থান করছে এই ভাগড়া ড্যাম। তো এইগুলো কিন্তু পরীক্ষায় আমাদের চলে আসে, বিভিন্ন বাঁধ নদী সম্পর্কিত প্রশ্নাবলী। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানে কোন সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়? তো ভারতের সংবিধানে কোন সংবিধান সংশোধনী, কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে বলা হয়ে থাকে মিনি কনস্টিটিউশন? কারণ এখানে মিনি কনস্টিটিউশন কেন বলা হচ্ছে? কারণ এখানে অনেক অনেক সংবিধান কিন্তু এখানে তোমাদের এত সংবিধান এখানে তোমাদের অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, সংশোধন করা হয়েছে, এই জন্য কিন্তু এটাকে মিনি কনস্টিটিউশন বলা হচ্ছে, একটা ক্ষুদ্র সংস্করণ বলা হচ্ছে সংবিধানের। তো যেটা হচ্ছে আমাদের 42 নম্বর সংবিধান সংশোধনী, যেটা কত সালে হয়েছিল? 1976 সালে কিন্তু এটি হয়েছিল, যেখানে অনেক কিছু কিন্তু আপডেট করা হয়েছে, অনেক কিছু সংশোধন করা হয়েছে। এই যে অ্যামেন্ডমেন্ট রয়েছে তার মধ্যে অন্যতম রয়েছে কোনগুলো বিষয় অ্যাড করা হয়েছিল? দেখো, এই সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায়
তিনটে নতুন শব্দ কিন্তু এখানে যুক্ত করা হয়েছে। কোনগুলি? সোশ্যালিস্ট সমাজতান্ত্রিক, সিকিউলার ধর্মনিরপেক্ষ এবং ইন্টিগ্রিটি অর্থাৎ সংহতি। এই তিনটে শব্দ কিন্তু ভারতের সংবিধানের প্রস্তাবনায় অ্যাড করা হয়েছে। পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতের সংবিধানের প্রস্তাবনাকে এখনও পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে। তো এটি কিন্তু এখনও পর্যন্ত মাত্র একবারই করা হয়েছে, যেটা হচ্ছে এই 42 নম্বর 1976 সালে, যেখানে এই সমস্ত শব্দ অর্থাৎ সোশ্যালিস্ট, সিকিউলার এবং ইন্টিগ্রিটি এগুলোকে অ্যাড করা হয়েছে। এছাড়াও রয়েছে আমাদের এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিকে কিন্তু যুক্ত করা হয়েছিল। এবং 44 নম্বর যে সংবিধান সংশোধনী, যেটা 1978 সালে হয়েছিল, এর মাধ্যমে কিন্তু সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল, যেটা বর্তমানে রয়েছে একটি আইনি অধিকার অর্থাৎ লিগাল রাইট 300A নাম্বার আর্টিকেলে রয়েছে, যেটা কিন্তু আগে ছিল আমাদের একটা মৌলিক অধিকার 31 নম্বর আর্টিকেলে, সেটাকেই বাদ দেওয়া হয়েছে সম্পত্তির অধিকার, যেটা এখন বর্তমানে রয়েছে অ্যাজ এ লিগাল রাইট, যেটা আর্টিকেল নাম্বার 300A রয়েছে। তো অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে। তার সাথে কিন্তু মনে রাখতে হবে এখন ভারতের সংবিধানে টোটাল 6টি কিন্তু মৌলিক অধিকার রয়েছে। আর মৌলিক অধিকার এগুলো আমরা আমেরিকার সংবিধান থেকে কিন্তু ধার করেছি। আর যেটা দেখলাম না যে মৌলিক কর্তব্য, সেই মৌলিক কর্তব্য কিন্তু আমরা ইউএসএসআর অর্থাৎ বর্তমান যে রাশিয়াতে কিন্তু রয়েছে তার থেকে কিন্তু আমরা ধার করেছিলাম। এখানে যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ 61তম সংবিধান সংশোধনী, যেটা 1989 সালে হয়েছিল। এটা কিন্তু পরীক্ষায় বহুবার কিন্তু আসে, আবারও আসবে। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ ভোটাধিকারের বয়সসীমা 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল এই 61 নাম্বার অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, অর্থাৎ সংবিধান সংশোধনীর মাধ্যমে 1989 সালে কিন্তু এটি হয়েছিল। তার জন্য এটা ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন রয়েছে, প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম এশিয়ান গেমস যেটি অনুষ্ঠিত হয়েছিল ভারতের নয়াদিল্লিতে। নতুন দিল্লি সঠিক উত্তর হয়ে যাবে, অপশান নাম্বার সি। এবং ভারতের প্রথম এশিয়ান গেমস যেটা হয়েছিল 1951 সালে নয়াদিল্লিতে। এছাড়া ভারতের দ্বিতীয়বারও এশিয়ান গেমস হয়েছিল কত সালে? 1982-তে, 1982-তে। এই সম্পর্কিত আমরা যদি একটু তথ্য দেখে নিই, 1951 সালে ভারতের নয়াদিল্লিতে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় এবং তৎকালীন রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি কিন্তু এটি উদ্বোধন করেছিলেন। ভারত এখনও পর্যন্ত টোটাল 2বার কিন্তু এশিয়ান গেমস আয়োজন করেছে, যেটা 1951 সাল এবং 1982 সাল। উভয়টাই কিন্তু হয়েছিল নয়াদিল্লিতে, অর্থাৎ দুটিই কিন্তু আমাদের হয়েছিল নয়াদিল্লিতে, হোস্ট করা হয়েছিল। এশিয়ান গেমসের যে প্রতীক রয়েছে সেটা হচ্ছে উজ্জ্বল সূর্য অর্থাৎ ব্রাইট রাইজিং সান। অবশ্যই কিন্তু প্রতীকও পরীক্ষায় চলে আসে। পরের প্রশ্ন রয়েছে, সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? অপশান অনুসারে সঠিক উত্তর হয়ে যাবে সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। গৌতমীপুত্র সাতকর্ণী তিনি কিন্তু শ্রেষ্ঠ রাজা। এবং অপশানে রয়েছে শিমুখ। শিমুখ হচ্ছে এই বংশের প্রতিষ্ঠাতা। যদি এই সম্পর্কিত আমরা একটু তথ্যগুলো দেখে নেব পরবর্তী পৃষ্ঠায়। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুখ। এই বংশের রাজধানী ছিল পৈঠান। পৈঠান বা পেটান বলতে পারো, যেটা মহারাষ্ট্রে অবস্থান করছে বা প্রতিষ্ঠানও থাকে। এছাড়া এখানে দেখব যে গৌতমীপুত্র সাতকর্ণীকে ত্রিসমুদ্র তৈয়বাহন বলা হয়ে থাকে। তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট রয়েছে, নাসিক প্রশস্তি থেকে গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব সম্পর্কে আমরা জানতে পারি এবং এটি রচনা করেছিলেন তার মা গৌতমী বলশ্রী। গৌতমী বলশ্রীর লেখা নাসিক প্রশস্তি, সেখান থেকে আমরা গৌতমীপুত্র সাতকর্ণী সম্পর্কে, তার বিজয় কাহিনী সম্পর্কে, তার কৃতিত্ব সম্পর্কে আমরা জানতে পারি। এবং সাতবাহন রাজারা ভারতে প্রথম সীসা অর্থাৎ লেড এবং প্রোটিন জাতীয় যে মুদ্রা রয়েছে সেটি কিন্তু প্রচলন করেছিলেন। অর্থাৎ সীসা এবং প্রোটিনের যে মুদ্রা ছিল সেটা কিন্তু সাতবাহন রাজারাই প্রথম কিন্তু এগুলো প্রচলন করেন। তো ইম্পর্টেন্ট রয়েছে সেই হিসাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হয়ে যাবে সঠিক উত্তর আনাইমুদি। অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। যদি ভালো লাগে অবশ্যই তোমরা সকলে একটু লাইক করে দেবে সকলে এবং শেয়ার করে দেবে যাদের এটা প্রয়োজন রয়েছে। ঠিক আছে, চলো পরবর্তী আমরা দেখব আনাইমুদি যেটি রয়েছে এটি হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা এবং দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এটি কেরল রাজ্যে অবস্থান করছে। ভারতের কেরালা রাজ্যে অবস্থান করছে আনাইমুদি, যার টোটাল উচ্চতা 2695 মিটার রয়েছে। এবং রয়েছে অন্য অপশানে, আচ্ছা নিচের অপশানে রয়েছে দোদাবেতা, যেটা 2637 মিটারে রয়েছে। এটি নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ পরীক্ষায় আসে। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দোদাবেতা। এবং দক্ষিণ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে এই দোদাবেতা। পরবর্তী রয়েছে
মহেন্দ্রগিরি এটি কিন্তু অবস্থান করছে পূর্বঘাট পর্বতে। এটা কিন্তু বিখ্যাত শৃঙ্গ রয়েছে যেটা উড়িষ্যা রাজ্যে অবস্থান করছে। মহেন্দ্রগিরি হচ্ছে পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ যেটা উড়িষ্যায় অবস্থান করছে মহেন্দ্রগিরি। এবং গুরু শিখর যেটা রয়েছে সেটা হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এবং ভারতের প্রাচীনতম পর্বতের মধ্যে পড়ছে এই আরাবল্লী, যেটা কিন্তু আমরা দেখতে পাবো রাজস্থান বা উত্তর পশ্চিম সীমান্তে অঞ্চলগুলোতে আমরা কিন্তু এটা দেখতে পাবো, রাজস্থান মেনলি অঞ্চলটা। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, রাজ্যসভার অধিবেশনের সভাপতিত্ব কে করে থাকেন? তো রাজ্যসভার অধিবেশনের সভাপতিত্ব করে থাকেন কে? অবশ্যই রাইট উত্তর হয়ে যাবে আমাদের সঠিক উত্তর উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট। তিনি কিন্তু এক্স অফিসিও চেয়ারম্যান হয়ে থাকেন রাজ্যসভার, যেটা আমাদের সংবিধানের 64 নম্বর আর্টিকেলে এটি বর্ণিত রয়েছে। তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল রয়েছে। ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে অর্থাৎ এক্স অফিসিও চেয়ারম্যান হয়ে থাকেন রাজ্যসভার বা সভাপতি হয়ে থাকেন, যেটা 64 নম্বর আর্টিকেলে রয়েছে। এবং রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হয়ে থাকে 6 বছর। আর রাজ্যসভা কিন্তু একটি স্থায়ী কক্ষ, এটা কিন্তু মনে রাখতে হবে। লোকসভার মতো নয় যে যে কোনো সময় এটা ভেঙে দেওয়া যেতে পারে, কিন্তু এখানে কিন্তু রাজ্যসভা এটা হচ্ছে স্থায়ী কক্ষ, এটা কোনো সময় ভাঙা যায় না। এবং প্রতি 2 বছর অন্তর কিন্তু 1/3 সদস্য এখান থেকে অবসর গ্রহণ করেন। অর্থাৎ রাজ্যসভা এটা কিন্তু চলতেই থাকে, কখনো বন্ধ হয় না। এটা একটা স্থায়ী কক্ষ। কেন বলা হচ্ছে? কারণ প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য কিন্তু এখান থেকে অবসর গ্রহণ করেন। আর রাষ্ট্রপতি কিন্তু এখানে কিছুজনকে মনোনীতও করেন, সেটাও আমরা জানি। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটি ডাউনলোড করেছো, তোমরা এদিকে নিচের দিকে চলে আসবে অ্যাপের, এখানে ফ্রি পিডিএফ সেকশন পাবে। এখানে কিন্তু তোমরা ক্লাসের পিডিএফ সকলে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? যেটা কিন্তু ক্লাসের ফ্রি পিডিএফ দেওয়া হয় প্রতিদিনই, এখানে কিন্তু আপডেট করে দেওয়া হয় ক্লাসের পর। এবং উপরের দিকে পাবে তোমরা পেইড পিডিএফ অপশান। এখানে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র বা বিভিন্ন সাজেশন টাইপস নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে। ইতিমধ্যে তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভারতের ইতিহাস, ভারতের সংবিধান এবং স্ট্যাটিক জিকে। এই তিনটে কিন্তু ইতিমধ্যে এই পেইড পিডিএফ সেকশানে কিন্তু আপডেট করে দেওয়া রয়েছে। তোমাদের যাদের প্রয়োজন রয়েছে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো এখান থেকে। যে সমস্ত পিডিএফ ইতিমধ্যে অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে কিন্তু রেলওয়ের সমস্ত প্রশ্নপত্র অ্যাভেলেবেল আছে। রেলওয়ে গ্রুপ ডি, সায়েন্স, বিভিন্ন প্রিভিয়াসের প্রশ্নপত্র। এছাড়া 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ইতিমধ্যে অ্যাভেলেবেল রয়েছে অ্যাপে। 2025-এরও তোমরা ইয়ারলিটা পেয়ে যাবে। এছাড়া এসএসসি জিডি কনস্টেবল থেকে শুরু করে এনটিপিসি যদি কথা বলি না, এনটিপিসি একদম 2020-21 থেকে শুরু করে 2026 পর্যন্ত সমস্ত প্রিভিয়াসের প্রশ্নপত্র কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়া যেমনটা বললাম, ভারতের ইতিহাস, সংবিধান এবং স্ট্যাটিক জিকে ইতিমধ্যে অ্যাভেলেবেল রয়েছে। যদিও এখানে কিন্তু তোমরা প্রাইসগুলো সবই এখানে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এছাড়া অন্যান্য যে সমস্ত পিডিএফ সব কিন্তু তোমাদের জন্য অ্যাভেলেবেল হবে, যেগুলো কিন্তু রয়েছে আপকামিং পিডিএফ। এখানে রয়েছে পঞ্চায়েত স্পেশাল নোটস, যেটা পঞ্চায়েতের নোটিফিকেশান পাবলিশ হওয়ার পর তোমরা পাবে, এবং ডব্লিউবিপিএসসি বিগত বছরের প্রশ্নোত্তর পাবে। তার সাথে ভূগোলের নোটস এবং ডব্লিউপি অল প্রিভিয়াসের প্রশ্নপত্র থেকে শুরু করে তোমাদের যে অঙ্গনওয়াড়ি যে কর্মীর যে রিক্রুটমেন্ট, সেটারও যখন তোমাদের নোটিফিকেশান আউট হবে, সবগুলো কিন্তু তোমরা নোটস পেয়ে যাবে এই অ্যাপের মধ্যে, ঠিক আছে? সকলে এটা ডাউনলোড করে রাখবে। দেখো, ইতিমধ্যে তোমাদের ইতিহাস, সংবিধান এবং স্ট্যাটিক জিকে যা যা বললাম সমস্ত তথ্য তোমরা অ্যাপে গেলে পেয়ে যাবে। সেখানে ডেমো পিডিএফও কিন্তু দেওয়া রয়েছে। এছাড়া তাও যদি তোমাদের কোনো সমস্যা হয়, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো। এটি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, কোনো কল করবে না এখানে। আর যে সমস্ত তোমাদের বললাম না, ইতিহাস, সংবিধান, এগুলো প্রতিটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের পঞ্চায়েত পরীক্ষা, তার সাথে সাথে কিন্তু আইসিডিএসের যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে যা যা রয়েছে, যেগুলো বিগত বছরের প্রশ্নোত্তর দেখলে বুঝতে পারবো আমরা। তো সুপারভাইজার যে পোস্টটা রয়েছে সেখানে কিন্তু তোমরা জানো যে জিকে পোর্শনটা ভালোভাবে রয়েছে, সেগুলোর জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো কারো কোনো সমস্যা থাকলে বা কোনো কিছু জানার জন্য। চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখব। আর সেখানে রয়েছে আরেকটি ইনফরমেশন, যেটা হচ্ছে লোকসভা অধিবেশনের সভাপতিত্ব করে থাকেন লোকসভা স্পিকার। হ্যাঁ, আমরা জানি যে লোকসভার কিন্তু সভাপতিত্ব করেন লোকসভা স্পিকার, এবং বর্তমান কিন্তু লোকসভা স্পিকার রয়েছেন ওম বিড়লা। আর রাজ্যসভার ক্ষেত্রে কিন্তু সেটা আমরা দেখলাম ভারতের উপরাষ্ট্রপতি। আর তোমরা সকলে কমেন্ট সেকশানে বলবে ভারতের বর্তমান রাজ্যসভার চেয়ারম্যান অথবা আমাদের রাজ্যসভার চেয়ারম্যান অথবা উপরাষ্ট্রপতি কে রয়েছেন, ঠিক আছে? আমরা জানি উপরাষ্ট্রপতি তো রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকেন, সুতরাং উত্তরটা কিন্তু একজন ব্যক্তি হবে। তো অবশ্যই অ্যান্সারটা কমেন্ট সেকশানে জানাবে, সকলেই পারবে এটা। পরবর্তী প্রশ্ন রয়েছে, উবের কাপ কোন খেলার সাথে যুক্ত রয়েছে? তো উবের কাপ এটা কিন্তু ব্যাডমিন্টনের সাথে যুক্ত, কিন্তু সেটা পুরুষ ব্যাডমিন্টন নাকি মহিলাদের? তো উবের কাপ যেটি রয়েছে এটি মহিলা ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। এর সাথে আমরা দেখব বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যা রয়েছে।
যেমন উবের কাপ, এটি কিন্তু বিশ্বমানের একটি মহিলাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট রয়েছে। এবং থমাস কাপ যেটি রয়েছে এটা হচ্ছে কি না বিশ্বমানের পুরুষদের ব্যাডমিন্টন একটি টুর্নামেন্ট, অর্থাৎ বিশ্বব্যাপী মহিলাদের জন্য আমরা দেখলাম যেমন উবের কাপ রয়েছে, ঠিক সেই রকম পুরুষদের জন্য রয়েছে থমাস কাপ। তো দুটোই কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে, দুটোই কিন্তু ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত। এছাড়া আমরা দেখব 2022 সালে ভারত কিন্তু প্রথমবার থমাস কাপ জিতে কিন্তু এটি ইতিহাস তৈরি করেছে। সুতরাং এটা কিন্তু পরীক্ষার জন্য আবারও ইম্পর্টেন্ট। ভারত প্রথমবার কিন্তু থমাস কাপ জিতে ইতিহাস তৈরি করেছে, সেটা হচ্ছে 2022-এ। এর সাথে আমরা দেখব যে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত অন্যান্য যে ট্রফি রয়েছে তার মধ্যে রয়েছে অমৃত দেওয়ান কাপ এবং সুধীরমান কাপ। পরীক্ষায় আসে যে নিচে দিয়ে দেবে যে এই ধরনের কাপ এটা কোন খেলার সাথে সম্পর্কিত, বা এই ট্রফিটি কোন খেলার সাথে সম্পর্কিত। সুতরাং এই ধরনের প্রশ্ন উত্তরের জন্য আমাদের এগুলো দেখতে হবে। স্ট্যাটিক জিকের যে পিডিএফটি রয়েছে না আমাদের, সেখানে কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ এই ধরনের 120টার ওপর টপিক আমরা ওখানে অ্যাড করেছি। তোমরা চাইলে পিডিএফটা একবার হলেও দেখে নেবে সকলে। পরের প্রশ্ন রয়েছে ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন। তো ফাহিয়েন কিন্তু ভারতে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। এবং ফাহিয়েনের লেখা গ্রন্থের নাম কি রয়েছে? ফো কুয়োকি। আচ্ছা, আমরা এখানে দেখতেই পাচ্ছি লাস্টের দিকে রয়েছে ফাহিয়েনের লেখা গ্রন্থের নাম রয়েছে ফো কুয়োকি। এবং চীনা পরিব্রাজক ফাহিয়েন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন। এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের একটি উপাধি রয়েছে, সেটা হচ্ছে বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য উপাধিটি কার রয়েছে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের। ঠিক আছে, তার সময় কিন্তু ফাহিয়েন এসেছিলেন এবং ফো কুয়োকি এই গ্রন্থটি তারই রচনা। এছাড়া আর এক বিখ্যাত চীনা পরিব্রাজক যার নাম হিউয়েন সাং। এই হিউয়েন সাং তিনি ভারতে এসেছিলেন কার সময়? হর্ষবর্ধনের রাজত্বকালে তিনি কিন্তু ভারতে এসেছিলেন। এবং তার লেখা যে গ্রন্থ রয়েছে সেটা হচ্ছে সি ইউকি। অনেকের কিন্তু এটা মানে গুলিয়ে ফেলে অনেকে, তো দুটো কিন্তু আলাদা জিনিস রয়েছে। একটা হচ্ছে ফো কুয়োকি, সেটা হচ্ছে কে কার লেখা? অবশ্যই ফো কুয়োকির রচয়িতা রয়েছেন, সেটা হচ্ছে ফাহিয়েনের লেখা রয়েছে। তিনি কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে আসেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশানে নাও দিতে পারে চালাকি করে, তারা বিক্রমাদিত্য অপশানে দিতে পারে। তো বিক্রমাদিত্য উপাধি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের। ঠিক আছে, এটা মনে রাখবে একটু। আর হিউয়েন সাং তিনি কিন্তু ভারতে এসেছিলেন হর্ষবর্ধনের সময়কালে। এই জিনিসটা একটু এইভাবে মুখস্থ রাখতে পারো। দেখো মানে হিউয়েন সাং রয়েছে, তো হিউয়েন সাং দেখো হ দিয়ে শুরু, আবার হর্ষবর্ধন হ দিয়ে শুরু। এইভাবে জিনিসটা মনে রাখতে পারো যে হিউয়েন সাং হর্ষবর্ধনের সময় ভারতে আসেন এবং তার লেখা গ্রন্থ রয়েছে সি ইউকি। ঠিক আছে, পরবর্তী রয়েছে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন কে? গ্রিক দূত মেগাস্তিনিস ইনি কিন্তু এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে। এবং তার লেখা যে গ্রন্থ রয়েছে সেটা হচ্ছে ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে মেগাস্তিনিস। কার সময় ভারতে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাকে টেরাকোটা শহর বলা হয়ে থাকে? এটা পশ্চিমবঙ্গের আর্ট অ্যান্ড কালচারের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন এটা। তো পশ্চিমবঙ্গের কোন জেলাকে বলা হয় টেরাকোটা শহর? যেটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বাঁকুড়া। বিশেষ করে বাঁকুড়ার বিষ্ণুপুর কিন্তু এখানে ফেমাস রয়েছে। তো এটি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, বাঁকুড়া। এরপর আমরা দেখব এই সম্পর্কিত কিছু তথ্য। বাঁকুড়া জেলার যে বিষ্ণুপুর, এটি কিন্তু মূলত টেরাকোটা শহর এটাকে বলা হয়ে থাকে। এবং এটি মল্ল রাজাদের রাজধানীও ছিল। এখানকার পোড়ামাটির মন্দির এবং রাসমঞ্চ এখানে কিন্তু বিখ্যাত রয়েছে। এছাড়া বীরভূমের যদি কথা বলা হয়, রাঙামাটির দেশ বলা হয়ে থাকে বীরভূমকে। এছাড়া শান্তিনিকেতন এবং জয়দেবের যে কেন্দুলি মেলা এখানেই কিন্তু হয়ে থাকে এই বীরভূম জেলায়। এই জন্য কিন্তু এটা ইম্পর্ট্যান্ট রয়েছে। এছাড়া আমরা জানি যে একদম সম্প্রতি আমাদের এই বছরই এক্সাম হয়েছিল WBSSC গ্রুপ সি গ্রুপ ডি, সেখানে একটা প্রশ্ন এসেছিল যে বালুচুরি শাড়ি এটা কোথায় বিখ্যাত রয়েছে বা কোথায় এটি হয়, এই ধরনের একটা প্রশ্ন ছিল। অনেকের কনফিউশন ছিল, অনেকে অপশানে ছিল মুর্শিদাবাদ, সকলে মুর্শিদাবাদও করে এসেছিল অনেকে। কিন্তু সঠিক উত্তর কিন্তু ছিল কোনটা? না বিষ্ণুপুর, যেটা কিন্তু বাঁকুড়ার যেটা সেটা কিন্তু অনেক সময় আমাদের উত্তর হয়েছিল এটা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে, যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের আর্ট অ্যান্ড কালচার থেকে পড়ছে। আর এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের একটা থেকে দুটো থাকবেই। এছাড়া আমাদের নদিয়ার যদি কথা বলা হয়, নদিয়ার নবদ্বীপকে বলা হয়ে থাকে বাংলার অক্সফোর্ড। বাংলার অক্সফোর্ড কাকে বলে? নদিয়ার নবদ্বীপ। এছাড়া এই যে কৃষ্ণনগর, সেটা কিন্তু নদিয়ার মধ্যেই পড়ছে। নদিয়ার সদর হচ্ছে কৃষ্ণনগর। এবং কৃষ্ণনগরে মাটির পুতুল কিন্তু বিখ্যাত রয়েছে আমাদের সম্পূর্ণ বাংলাতে। এছাড়া এখান থেকে আরেকটা জিনিসও তোমাদের চলে আসে, এই যে কৃষ্ণনগর রয়েছে না, কৃষ্ণনগরের উপর দিয়েই কিন্তু তোমাদের গেছে টপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা। আমরা জানি কর্কট ক্রান্তি রেখা আমাদের ভারতের টোটাল 8টি রাজ্যের উপর দিয়ে গেছে এবং পশ্চিমবঙ্গের 5টি জেলার উপর দিয়ে গেছে, যার মধ্যে একটি হচ্ছে নদিয়া এবং নদিয়ার কৃষ্ণনগরের উপর দিয়ে কিন্তু এটি গেছে। চলো
পরের প্রশ্নে আসি। সংবিধানে বর্ণিত জরুরি অবস্থা এর ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমরা জানি যে এমার্জেন্সি যে সমস্ত রয়েছে এগুলো কিন্তু আমাদের জার্মানি সংবিধান থেকে নেওয়া হয়েছে, এবং আয়ারল্যান্ড থেকে কী নেওয়া হয়েছিল? আয়ারল্যান্ড থেকে আমরা ডিপিএসপি কিন্তু নিয়েছিলাম, তাই না? আমেরিকা থেকে কী নিয়েছিলাম? আমেরিকা থেকে অনেক কিছুই নিয়েছি, যার মধ্যে তোমাদের নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইট। এবং দক্ষিণ আফ্রিকা থেকে কী নিয়েছিলাম? না, সংবিধান সংশোধনের যে পদ্ধতি রয়েছে এটা কিন্তু আমরা দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নিয়েছিলাম। কত নম্বর সংবিধান অনুসারে আমরা সংবিধানকে সংশোধন করে থাকি? এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? 368 নম্বর যে আর্টিকেল রয়েছে সেখানে কিন্তু এটি বর্ণিত রয়েছে। তো এই সমস্ত তথ্যগুলো আমাদের এক্সামের জন্য তো ইম্পর্টেন্ট রয়েছে। তার সাথে আরও কিছু তথ্য আমরা দেখব, যেমন রয়েছে ভারতের সংবিধানে 3 ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে, যেটা কিন্তু সংবিধানের পার্ট নাম্বার কততে রয়েছে? 18 নম্বর পার্টে রয়েছে। এবং জাতীয় জরুরি অবস্থা, যেটা ধারা নম্বর কত পরীক্ষায় আসে, যে টোটাল কত ধরনের জরুরি অবস্থা রয়েছে? 3 ধরনের। জরুরি অবস্থার মধ্যে জাতীয় জরুরি অবস্থা এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? 352 নম্বর আর্টিকেলে রয়েছে। এবং জাতীয় জরুরি অবস্থা এখনও পর্যন্ত ভারতে কতবার জারি করা হয়েছে? 3 বার। কোন কোন বছর? 1962 সাল 1962তে ভারত এবং চীন যুদ্ধের সময় কিন্তু আমাদের জাতীয় জরুরি অবস্থা লাগু করা হয়েছিল। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময়ও কিন্তু জাতীয় জরুরি অবস্থা লাগু করা হয়। এবং 1975 সাল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুরোধে অভ্যন্তরীণ গোলযোগের অজুহাতে তিনি কিন্তু রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদের এটি কিন্তু জরুরি, এটি তিনি কিন্তু জারি করেছিলেন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। সেই সময় কিন্তু আভ্যন্তরীণ একটি গোলযোগের একটা, মানে তোমরা বলতে পারো যে এটা অজুহাত বলা হয়েছে, সেটা কিন্তু আমরা এখনও জানি না যে এই ব্যাপারটা কী ছিল সেই সময়কার। যাই হোক, 1975 সালে আভ্যন্তরীণ গোলযোগের কিন্তু বিষয়ে এখানে 1975-এ আমরা দেখতে পেয়েছি জরুরি অবস্থা লাগু করা হয়েছিল। কার সময়? ইন্দিরা গান্ধীর সময়। তো এই 3টে কিন্তু জরুরি অবস্থা লাগু করা হয়েছে 1962, 1971 এবং 1975, যেটা কিন্তু আমাদের আর্টিকেল নাম্বার 352-তে বর্ণিত রয়েছে। টোটাল 3টে জরুরি অবস্থা, মানে 3 বার কিন্তু আমাদের ন্যাশনাল এমার্জেন্সি লাগু করা হয়েছে। এরপর আমরা দেখব স্টেট এমার্জেন্সি বা রাষ্ট্রপতির শাসন, যেটাকে আমরা বলি, তাই না? তো এটি কিন্তু আমাদের সংবিধানে আর্টিকেল নাম্বার 356-তে রয়েছে। আর তোমাদের বলে রাখি, এটি কিন্তু আমাদের ভারতে অনেকবার কিন্তু এখনও পর্যন্ত 100-র ওপর বার কিন্তু এটা লাগু করা হয়েছে, ঠিক আছে? এবং পরবর্তী রয়েছে আর্থিক জরুরি অবস্থা, যেটি কিন্তু আর্টিকেল নাম্বার 360-এ রয়েছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে ভারতে একবারও কিন্তু এই আর্থিক জরুরি অবস্থা লাগু করা হয়নি। তো এগুলো কিন্তু প্রতিটি আমাদের এক্সামের দিক থেকে কিন্তু মানে প্রচণ্ড গুরুত্বপূর্ণ। এই প্রতি লাইনে প্রশ্ন কিন্তু তোমাদের হবেই। আর তোমাদের কি মনে হচ্ছে ক্লাস করে? এটা কোনো পেইড ব্যাচের থেকে কি তোমাদের কম মনে হচ্ছে? যদি মনে হয় তাহলে অবশ্যই জানাবে, তাহলে আরও ইমপ্রুভ করা হবে। এবং তোমাদের ফ্রি কন্টেন্ট দেওয়া হচ্ছে, তার জন্য হয়তো তোমরা এখানে সাপোর্ট করছো না, কিন্তু এটা কোনো দিক থেকে কিন্তু পেইড কন্টেন্টকে তার থেকেও কিন্তু অনেক বেশি কিন্তু আমি তোমাদের প্রোভাইড করছি, ঠিক আছে? চলো পরবর্তী আমরা দেখব জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার রদ করার বিষয়টি জার্মানি সংবিধান থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, আর একটা জিনিস তোমরা দেখবে, যখন জরুরি অবস্থা অর্থাৎ ন্যাশনাল এমার্জেন্সির কথা বলা হবে, তখন কিন্তু মৌলিক অধিকার কিন্তু রদ করা হয়ে থাকে, যেটা জার্মানির সংবিধান থেকে আমরা নিয়েছি। কিন্তু আর্টিকেল নাম্বার 20 এবং আর্টিকেল নাম্বার 21, এই দুটো কিন্তু জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রেও কিন্তু এগুলো কোনো রকমভাবে রদ করা যায় না। এই দুটোও কিন্তু পরীক্ষায় কিন্তু চলে এসেছে, ঠিক আছে? বিগত বছরে কোনো না কোনো পরীক্ষায় চলে এসেছে। পরবর্তী রয়েছে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে নির্দেশমূলক নীতি। নির্দেশমূলক নীতি মানে ডিপিএসপি, মানে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এমন কিছু পলিসি যেটা কিন্তু একটা রাজ্যকে আরও কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে পারে, সেই সমস্ত নীতি যেগুলো কিন্তু আমরা আয়ারল্যান্ডের সংবিধান থেকে ধার নিয়েছি। এবং আমেরিকা থেকে আমরা মৌলিক অধিকার এবং সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে সেগুলো কিন্তু আমরা ধার নিয়েছি। তো এই জিনিসগুলো অবশ্যই তোমরা মনে রাখবে, কারণ এগুলোই কিন্তু পরীক্ষায় বারবার ঘুরিয়ে ফিরিয়ে চলে আসে। পরবর্তী রয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধনের পদ্ধতি, আর্টিকেল নাম্বার 368। ভালো লাগলে অবশ্যই সকলে একটু লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে, যাদের এগুলো প্রয়োজন রয়েছে অবশ্যই একটু শেয়ার করে দিও, ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা একটু দায়িত্ব নিয়ে করো, পরবর্তীটা আমার ওপর ছেড়ে দাও। নেক্সট প্রশ্ন, সুনীল ছেত্রী কোন খেলার সাথে যুক্ত রয়েছে? তো সুনীল ছেত্রী, সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল। ফুটবলের সাথে যুক্ত রয়েছে সুনীল ছেত্রী। এই সম্পর্কিত আমরা একটু তথ্য দেখব, কারণ সুনীল ছেত্রী থেকেও তোমাদের প্রশ্ন আসে। তিনি ভারতীয় ফুটবল দলের একজন প্রাক্তন অধিনায়ক ছিলেন এবং কিংবদন্তি স্ট্রাইকার। আন্তর্জাতিক ফুটবলের সক্রিয় খেলোয়াড়দের মধ্যে তিনি সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে অন্যতম ছিলেন, এবং তার যে ডাকনাম ছিল সেটা হচ্ছে কি ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক নামে ডাকনাম ছিল কার? সুনীল ছেত্রী, ঠিক আছে? ইম্পর্ট্যান্ট। পরবর্তী আমরা দেখব যে ডুরান্ড কাপ
সন্তোষ ট্রফি, নেহেরু কাপ, এই সমস্তগুলো হচ্ছে আমাদের ফুটবল খেলার সাথে যুক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। তো অবশ্যই ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসে যে সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত রয়েছে, ফুটবলের সাথে যুক্ত। ডুরান্ড কাপ ফুটবলের সাথে যুক্ত রয়েছে। নেহেরু ট্রফি ফুটবলের সাথে যুক্ত রয়েছে। তো এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে। নেক্সট, পাল বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন? তো পাল বংশের শেষ শক্তিশালী রাজা ছিলেন রামপাল। অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবং পাল বংশ থেকে আমরা দেখে নেব যে পাল বংশের শেষ শক্তিশালী রাজা ছিলেন কে? রামপাল। এবং তার রাজত্বকালে উত্তরবঙ্গে বিখ্যাত যে কৈবর্ত বিদ্রোহ সেটা কিন্তু ঘটেছিল, যার নেতৃত্ব দান করেছিলেন দিব্য বা দিব্যক। চলো পরবর্তী রয়েছে, রামপালের সভাকবি ছিলেন কে? সন্ধ্যাগার নন্দী। যার রচিত ছিল কোনটা? সন্ধ্যাগার নন্দী। রামপালের যে জীবনী যেটা কিন্তু রচনা করেছিলেন যেটা হচ্ছে রামচরিত, সন্ধ্যাগার নন্দীর রয়েছে। এছাড়া রামচরিত মানসও পরীক্ষায় চলে আসে, সেটা হচ্ছে তুলসী দাস। দুটো, একটা রামচরিত, সন্ধ্যাগার নন্দীর, যেখানে রামপালের যে জীবনী সেটা নিয়ে কিন্তু বর্ণিত রয়েছে, এবং রামচরিত মানস সেটা হচ্ছে তুলসী দাসের লেখা। চলো পরের প্রশ্নে আসি। ভারতের কোন নদী বিপন্ন নদী নামে পরিচিত? তো ভারতের যে নদী বিপন্ন নদী নামে পরিচিত সেটা হচ্ছে আমাদের অপশান নাম্বার বি, যমুনা। যমুনা সঠিক উত্তর হয়ে যাবে। কেন বলা হচ্ছে এটাকে বিপন্ন নদী? যমুনা নদীকে অত্যন্ত দূষণের কারণে প্রায় এটা টাইং রিভার বা বিপন্ন নদী এটাকে বলা হয়ে থাকে, এবং গঙ্গার দীর্ঘতম উপনদী হচ্ছে এই যমুনা। নেক্সট আমরা দেখব লুনি। এই যে লুনি রিভার রয়েছে, এখান থেকে কি প্রশ্ন আসে না, ভারতের একটি বিখ্যাত অন্তর্বাহিনী নদী, ইনল্যান্ড রিভার, এটা কোনটা? লুনি। কারণ লুনি কিন্তু যেটা রাজস্থানের আন্না সাগর হ্রদ থেকে এটা উৎপত্তি হচ্ছে, এবং গুজরাটের কচ্ছ রণে এটা পতিত হচ্ছে। সুতরাং এটি হচ্ছে ভারতের একটি অন্তর্বাহিনী নদী, যেটা দেশের অভ্যন্তরের মধ্যে এটা উৎপত্তি হচ্ছে আন্না সাগর হ্রদ থেকে, এবং দেশের অভ্যন্তরেই এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে বা পতিত হচ্ছে, যেটা গুজরাটের কচ্ছ রণে। এই জন্য এটা হচ্ছে আমাদের লুনি, যেটা ভারতের একটি অন্তর্বাহিনী নদী বা ইনল্যান্ড রিভার। এছাড়া রয়েছে আমাদের পরবর্তী দামোদর। দামোদরকে বলা হয়ে থাকে বাংলার দুঃখ, এবং বর্তমানে যে ডিভিসি প্রজেক্ট সেটা কিন্তু এর ওপর রয়েছে, দামোদর ভ্যালি কর্পোরেশন, ডিভিসি। এছাড়া আমরা কিন্তু জানি যে বিহারের দুঃখ বলা হয়ে থাকে কাকে? কোশি রিভারকে বলা হয়ে থাকে বিহারের দুঃখ। এছাড়া আরেকটি রয়েছে আমাদের যে ভারতের দক্ষিণ ভারতে রয়েছে, সেটা হচ্ছে কেরালা। কেরালার যে দুঃখ রয়েছে সেটা হচ্ছে কোন নদী রয়েছে? পেরিয়ার। পেরিয়ার যেটি রয়েছে সেটি কিন্তু কেরালার দুঃখ নামে পরিচিত। তো এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন কখনো কখনো পরীক্ষায় চলে আসে, এগুলো অবশ্যই দেখে রাখবে, এগুলো স্ট্যাটিক জিকের পার্টই পড়ছে। পরের প্রশ্ন রয়েছে কি, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ভারতে প্রথম কোথায় প্রবর্তিত হয়? তো এটা তো তোমাদের পরীক্ষায় আমি আগেই বলে দিয়েছি, যেটা পরীক্ষায় আসবেই। পঞ্চায়েতের পরীক্ষা মানে এখান থেকে প্রশ্ন আসবে না, এটা হতেই পারে না। তো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা যেটা ভারতে প্রথম কিন্তু চালু হয়েছিল রাজস্থানের নাগৌর ডিস্ট্রিক্টে। নাগৌর ডিস্ট্রিক্ট রাজস্থানে এটি চালু হয়েছিল 1959-এ। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন আমাদের কে? 1959 মানে হচ্ছে জওহরলাল নেহেরু। চলো এই সম্পর্কে আরও তথ্য দেখি। আচ্ছা, 2 অক্টোবর 1959 সালে রাজস্থানের নাগৌর ডিস্ট্রিক্টে জওহরলাল নেহেরু প্রথম যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উদ্বোধন করেছেন, এবং দ্বিতীয় রাজ্য যেখানে এটা চালু হয়েছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অর্থাৎ প্রথম রাজ্য হিসাবে রাজস্থানে চালু হয়েছে, এবং দ্বিতীয় রাজ্য হিসাবে কিন্তু অন্ধ্রপ্রদেশে এটা আমরা দেখতে পাবো। তো দুটোই কিন্তু ইম্পর্ট্যান্ট। এর সাথে আমরা আরও কিছু দেখব, যেমন বলবন্ত রায় মেহতা কমিটি। কারণ এই যে বলবন্ত রায় মেহতা কমিটি, এই কমিটির সুপারিশের ওপরেই কিন্তু ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা গড়ে উঠেছিল, যার সর্বনিম্ন স্তর ছিল গ্রাম পঞ্চায়েত, এবং তার উপরের স্তরে রয়েছে পঞ্চায়েত সমিতি, এবং সর্বোচ্চ স্তরে রয়েছে জেলা পরিষদ। এই ত্রিস্তরীয় যে ব্যবস্থা সেটাই হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে এটা তৈরি করা হয়। এবং 73 নম্বর সংবিধান সংশোধনী, যেটা 1992 সালে হয়েছিল, এর মাধ্যমে কিন্তু ভারতের সংবিধানে পঞ্চায়েতি রাজ যে ব্যবস্থা সেটাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছিল। এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা হচ্ছে আমাদের কি না 74 নম্বর 74 নম্বর সংবিধান সংশোধনী। তো এটাও হয়েছিল 1992 সালেই। 1992তেই 74 নম্বর সংবিধান সংশোধনী হয়, এবং এখানে কিন্তু পৌরসভার ব্যাপারটাও বলা হয়েছিল। ঠিক আছে, তো দুটোই পরীক্ষা চলে আসতে পারে, দুটোই ইম্পর্টেন্ট রয়েছে, দেখে রাখবে। হ্যাঁ, আরেকটা জিনিস, এই যে আমাদের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, এটা কিন্তু 11 নম্বর তপশিলে কিন্তু এটি যুক্ত রয়েছে, 11 শিডিউলে এটা রয়েছে। ঠিক আছে, বর্তমান ভারতের সংবিধানে কতগুলো শিডিউল রয়েছে তো অবশ্যই বলবে সেটা তোমরা। আর 12 নম্বর যে শিডিউল রয়েছে সেখানে কিন্তু পৌরসভা কথা বলা আছে। চলো পরবর্তী।
পরবর্তী প্রশ্ন রয়েছে পিভি সিন্ধু কোন খেলার সাথে সম্পর্কিত রয়েছে? তো পিভি সিন্ধু তিনি কিন্তু ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত রয়েছেন পিভি সিন্ধু। আর ইনার সম্পর্কে অবশ্যই আমাদের দেখতে হবে, কারণ এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু আবারও আসবে। কী ধরনের প্রশ্ন? পিভি সিন্ধু ভারতের প্রথম মহিলা যিনি অলিম্পিকে দুটি পদক জিতেছেন। কোন কোন সালে? একটা হচ্ছে 2016 সালে রিও অলিম্পিকে তিনি রৌপ্য পদক জিতেছেন, এবং 2020 সালের টোকিও অলিম্পিকে যেটা হয়েছিল সেখানে কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছেন। তো এখান থেকে কি কি প্রশ্ন হচ্ছে? পিভি সিন্ধু তিনি ব্যাডমিন্টনের সাথে যুক্ত রয়েছেন এবং ভারতের প্রথম মহিলা, ডাইরেক্ট ভারতের প্রথম মহিলা যিনি অলিম্পিকে দুটি পদক জিতেছেন তার নাম পিভি সিন্ধু। কিন্তু পরীক্ষায় যদি বলা হয় যে ভারতের প্রথম মহিলা যিনি একই অলিম্পিকে সেম বছরে দুটো পদক জিতেছেন, তার নাম কি? মনু ভাকের। ইনি হচ্ছেন একজন শুটারের সাথে যুক্ত রয়েছেন মনু ভাকের, যিনি 2024 ফ্রান্সের প্যারিসে আয়োজিত সামার অলিম্পিকে তিনি কিন্তু দুটি পদক জিতেছেন। ঠিক আছে, একটা হচ্ছে সিঙ্গলসভাবে, একটা হচ্ছে যুগ্মভাবে, আর দুটোই হচ্ছে ব্রোঞ্জ পদক। ঠিক আছে, তো এই জিনিস দুটো অবশ্যই মাথায় রাখবে, পরীক্ষার যেমন প্রশ্ন হবে সেই রকম উত্তর। পরবর্তী রয়েছে তিনি 2019 সালের বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জিতে তিনি কিন্তু ইতিহাস তৈরি করেছেন। পিভি সিন্ধুর কথা বলা হচ্ছে এটা। চলো নেক্সট। 2022 সালের এই পিভি সিন্ধু কিন্তু বার্মিংহাম কমনওয়েলথ যে গেমস রয়েছে সেখানে তিনি কিন্তু স্বর্ণপদক জিতে নিয়েছেন। এছাড়া এই পিভি সিন্ধু অর্জুন পুরস্কার পেয়েছেন 2013 সালে, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2016 সালে পেয়েছেন, পদ্মশ্রী সম্মাননা পেয়েছেন 2015-তে এবং পদ্মভূষণ পেয়েছেন 2020-তে। এগুলোও কিন্তু এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে। যদিও পঞ্চায়েতি রাজ পঞ্চায়েতের এক্সামের জন্য অতটা ইম্পর্ট্যান্ট না হলেও তোমাদের দেখবে যে আমাদের যে এসএসসি, রেল বা আমাদের রাজ্যের পিএসসি, এই সমস্ত পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু চলে আসে। চলো পরের প্রশ্ন দেখি। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর কোনটা হবে বলো? তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ যেটা কিন্তু রাসবিহারী বসু এটি কিন্তু তৈরি করেছিলেন। ইম্পর্টেন্ট রয়েছে 1942 সালে জাপানের টোকিওতে রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন। রাসবিহারী বসু 1912 সালে লর্ড হার্ডিঞ্জের ওপর বোমা নিক্ষেপের যে ঘটনা, যেটা দিল্লি ষড়যন্ত্র মামলা নামে পরিচিত, তার সাথে যুক্ত ছিলেন এবং পরে তিনি ছদ্মনামে জাপানে পালিয়ে যান। এবং আজাদিন ফৌজের যে আসল প্রতিষ্ঠাতা ছিলেন সেটা হচ্ছে ক্যাপ্টেন মোহন সিং 1942 সালে, এবং পরবর্তীকালে 1943 সালে সিঙ্গাপুরের রাসবিহারী বসু এর নেতৃত্বে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে তিনি কিন্তু এটি তুলে দিয়েছিলেন। অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে। আর যদি বলা হয় আজাদিন ফৌজের আসল প্রতিষ্ঠাতা সেটা হচ্ছে ক্যাপ্টেন মোহন সিং। পরীক্ষায় কিন্তু চলে আসে এগুলো। ঠিক আছে, চলো পরের প্রশ্নে আসি। পশ্চিমবঙ্গের কোন জেলাটি পাটের কাজের জন্য বিখ্যাত রয়েছে? অর্থাৎ পাটের জন্য বিখ্যাত রয়েছে, কাজের জন্য বিখ্যাত রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের কোন জেলা? সঠিক উত্তর হয়ে যাবে উত্তর 24 পরগনা, অপশান নাম্বার সি। কেন হচ্ছে? কারণ এখানেই রয়েছে আমাদের কি ভারতের যে প্রথম যে পাটকল, সেটা কিন্তু কোথায় হয়েছিল? আচ্ছা, সেটা তো আমাদের হুগলিতে হয়েছিল। আচ্ছা, উত্তর 24 পরগনা এবং হুগলি শিল্পাঞ্চল পাটের কাজের জন্য এবং চটকলের জন্য বিখ্যাত রয়েছে। ইম্পর্টেন্ট। তার সাথে দেখবে যে প্রথম যে চটকল বা পাটকল যেটা স্থাপন করা হয়েছিল 1855 সালে হুগলির রিষড়াতে। ঠিক আছে, হুগলির রিষড়াতে প্রথম কিন্তু পাটকল বা চটকল স্থাপন করা হয় 1855 সালে। পরীক্ষায় এটা অনেকবার এসেছে। নেক্সট আমরা দেখব পাটকে কিন্তু ভারতের সোনালী তন্তু বলা হয়ে থাকে, গোল্ডেন ফাইবার বলা হয়ে থাকে, এবং পশ্চিমবঙ্গে পাট উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান কিন্তু অধিকার করে রেখেছে এখনও। তো ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট রয়েছে ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? একদম ইজি লেভেলের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় হবে না, একদম কঠিন কোশ্চেন কিন্তু হবে না। ঠিক আছে, তো যাই হোক আমাদের প্রশ্ন অনুযায়ী সঠিক উত্তর হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট তিনি কিন্তু রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। এর সাথে যে আর্টিকেল রয়েছে যুক্ত সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 60 নাম্বার ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি CJI রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন, এবং তার অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের যিনি প্রবীণতম বিচারপতি রয়েছেন তিনি কিন্তু এই দায়িত্ব পালন করে থাকেন যদি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অনুপস্থিত থাকেন। ঠিক আছে, রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র উপরাষ্ট্রপতির কাছে জমা দেন, যেটা আর্টিকেল নাম্বার 56-তে বর্ণিত রয়েছে, এবং রাষ্ট্রপতিকে পদচ্যুত করার যে পদ্ধতি সেটা হচ্ছে ইমপিচমেন্ট। যদিও এই পদ্ধতিতে এখনও পর্যন্ত কোনো রাষ্ট্রপতিকে ইমপিচ করা হয়নি। 61 নম্বর যে ধারা রয়েছে সেখানে কিন্তু এটি বর্ণিত রয়েছে, এবং এই যে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট এটা আমরা কোন দেশের সংবিধান থেকে নিয়েছি? মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে এটি কিন্তু আমরা ধার নিয়েছি। আর ইমপিচমেন্ট 61 নম্বর আর্টিকেলে বর্ণিত রয়েছে।
তো কেমন লাগছে ক্লাসটা অবশ্যই সেটা বলবে কমেন্ট সেকশানে। কোনো সমস্যা হলে সেটাও জানাবে, ঠিক আছে? আর তোমাদের যে ম্যাথের ক্লাসটা, হ্যাঁ বলে রাখি, পার্সেন্টেজের সেকেন্ড ক্লাস কিন্তু পরের দিন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? পার্সেন্টেজের সেকেন্ড ক্লাস পরের দিন পেয়ে যাবে, একদম কনসেপচুয়াল। পরের প্রশ্ন রয়েছে, গৌতম বুদ্ধ তার শেষ নিঃশ্বাস কোথায় ত্যাগ করেছিলেন? গৌতম বুদ্ধ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কোথায়? কুশীনগরে। কুশীনগরে তিনি তার শেষ নিঃশ্বাস অর্থাৎ বুদ্ধের যে জীবনাবসান হয় সেটা কিন্তু সেই কুশীনগরেই কিন্তু হয়েছিল। আমরা দেখব এই সম্পর্কিত যা তথ্য রয়েছে, যেমন গৌতম বুদ্ধ তিনি 483 খ্রিস্টপূর্বাব্দে মল্ল মহাজনপদের রাজধানী কুশীনগর এবং যেটা উত্তরপ্রদেশে অবস্থান করছে সেখানে কিন্তু দেহত্যাগ করেন। এবং বৌদ্ধ ধর্মে যে ঘটনা রয়েছে সেটা হচ্ছে মহাপরিনির্বাণ বলা হয় এটাকে, অর্থাৎ গৌতম বুদ্ধের যে দেহত্যাগ এই ঘটনা কিন্তু মহাপরিনির্বাণ নামে পরিচিত। পরীক্ষায় আসে এটা কোন ধর্মের সাথে সম্পর্কিত রয়েছে? মহাপরিনির্বাণ বৌদ্ধ ধর্মের সাথে। এবং গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ হচ্ছে এটা কোন জায়গায়? কুশীনগরে, যেটা বর্তমান উত্তরপ্রদেশে। এছাড়া লুম্বিনী নেপাল এটা কিভাবে সম্পর্কিত রয়েছে? না, বুদ্ধের জন্মস্থান এখানে। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন 563 খ্রিস্টপূর্বাব্দে এবং এই লুম্বিনী শালকুঞ্জের শাক্য বংশে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব, ঠিক আছে? এবং তাকে শাক্য মুনি বলা হয়ে থাকে। শাক্য মুনি কাকে বলা হয়? এই গৌতম বুদ্ধকে বলা হয়ে থাকে। চলো, সারনাথ বা যেটা বারাণসীতে অবস্থান করছে বর্তমান। এবং বুদ্ধদেব এখানে কিন্তু প্রথম তার বাণী, তার প্রথম যে বক্তৃতা তিনি কিন্তু এখানেই প্রচার করেছিলেন, যেটাকে বৌদ্ধ ধর্মের ইতিহাসে বলা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। এছাড়া রয়েছে বোধগয়া, যেটা বিহারে অবস্থান করছে। এখানে নীলাঞ্জনা নদীর তীরে তিনি দিব্য জ্ঞান বা বোধি লাভ করেছিলেন এবং যে গাছের তলায় লাভ করেছিলেন সেটা হচ্ছে বোধি বৃক্ষ, ঠিক আছে? আর তার পাশে যে নদী রয়েছে সেটা হচ্ছে নীলাঞ্জনা। তো এগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে অনেকবার, আমরা দেখেছি বিভিন্ন এক্সামে কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন হয়। গৌতম বুদ্ধ বলো বা আমাদের যে জৈন ধর্মের মহাবীর বলো, তাদের থেকে কিন্তু প্রশ্ন হয়েই থাকে। যাই হোক, গৌতম বুদ্ধের কিন্তু আর একটা প্রশ্ন আসে যে তিনি কিন্তু 28 বছর বয়সে তার রাহুলের জন্মের পর তিনি কিন্তু গৃহত্যাগ করেছিলেন, ঠিক আছে? মহাবিনিষ্ক্রমণ যেটাকে বলা হয়। আর গৌতম বুদ্ধের যে বাল্য নাম সেটা কিন্তু সিদ্ধার্থ ছিল, এটাও পরীক্ষায় আসে। সিদ্ধার্থ কার ছিল? গৌতম বুদ্ধের ছিল। তো এগুলো আমরা দেখতে পাই, সচরাচর পরীক্ষায় আমরা দেখতে পাই এগুলো। পরবর্তী যে প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা রয়েছে আমাদের হোমওয়ার্কের কোশ্চেন। HW মানেই হোমওয়ার্ক। প্রশ্ন রয়েছে, হকির জাদুঘর কাকে বলা হয়? তোমরা সকলেই জানো এটা, অ্যান্সারটা সকলে করবে। শুধু নাম বললে হবে না, তার যে অটোবায়োগ্রাফি রয়েছে সেটাও কিন্তু তোমাদের বলতে হবে, ঠিক আছে? হকির জাদুঘর কে পরিচিত, কাকে বলা হয় হকির জাদুঘর নামে, ঠিক আছে? তার নাম এবং তার অটোবায়োগ্রাফি অ্যান্সারটা কমেন্ট সেকশনে সকলের দেওয়া চাই, কারণ এটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ রয়েছে, পরীক্ষায় কিন্তু আসার মতো। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই বলবে। আগের যে 4টে ক্লাস রয়েছে সেগুলো দেখে রাখবে। অলরেডি অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে এর প্লেলিস্ট কিন্তু আমরা করে দিয়েছি। ম্যাথের জন্য আলাদা এবং তোমাদের জিকের জন্য আলাদা কিন্তু প্লেলিস্ট করা রয়েছে ওই ইউটিউব চ্যানেলে। এছাড়া যারা তোমরা ফেসবুকে দেখছো, অবশ্যই ফেসবুকেও কিন্তু তোমাদের একদম সিস্টেমেটিক বইতে তোমাদের করানো হচ্ছে, ঠিক আছে? পরপর ক্লাস কিন্তু এখানে আসতে থাকছে। পরবর্তী ক্লাস থাকবে আমাদের ম্যাথের থেকে পার্সেন্টেজের সেকেন্ড ক্লাস থাকবে, ঠিক আছে? যেখানে আমরা কনসেপচুয়াল একদম পুরো কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করা হচ্ছে এবং প্রতিটা টাইপের প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করছি। আর তোমাদের ভয় নেই, ম্যাথ থেকে যা করানো হচ্ছে 100% চলে আসবে। জিকে সেকশন 100% কেউ বলতে পারে না, তবে আমি এটুকু বলতে পারবো 90% প্লাস কিন্তু তোমরা জিকে সেকশনে স্কোর করতে পারবে যদি এইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকো, ঠিক আছে? তো অবশ্যই সকলে একটু লাইক এবং শেয়ার করে দিও। এছাড়া তোমাদের যাদের প্রয়োজন রয়েছে আপকামিং এক্সামের জন্য ভারতের ইতিহাস, ভারতের সংবিধান এবং স্ট্যাটিক জিকে, তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, কোনো কল করবে না, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এবং ভারতের ইতিহাস, সংবিধান এবং স্ট্যাটিক জিকে যার প্রাইস কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। ইতিহাস এবং সংবিধানের জন্য 100 টাকা করে রয়েছে এবং 140 টাকা রয়েছে স্ট্যাটিক জিকের, ঠিক আছে? এই তিনটে কিন্তু প্রধানত তোমাদের সকলের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। সামনে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সাম দাও, এই তিনটে কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। এছাড়া ভূগোল থেকেও গুরুত্বপূর্ণ তোমরা নোটস পাবে এবং অন্যান্য এক্সামের জন্য তো আসবেই। অবশ্যই তোমরা সকলে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটি ডাউনলোড করে রাখবে প্লে স্টোর থেকে। সেখানে গুরুত্বপূর্ণ সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে এবং ক্লাসের যে ফ্রি পিডিএফ অর্থাৎ আজকের ক্লাসের পিডিএফও তোমরা কিন্তু সেই ফ্রি পিডিএফ সেকশানে আমাদের অ্যাপের মধ্যে দেওয়া হবে, ঠিক আছে? তো অবশ্যই সকলে এটা দেখে রাখবে এবং টেলিগ্রামে সকলে যুক্ত হবে, কারণ এখানে গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে আমরা দিয়ে থাকি। তো চলো, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। অ্যান্সারটা কমেন্ট সেকশানে জানিয়ে দিও। ধন্যবাদ সকলকে।